আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। আপনাদের জন্য আমি এই ভিডিওতে আবার নিয়ে এসেছি আরেকটা নতুন উইকেন্ড ডেস্টিনেশনের সন্ধান। এখন আমরা দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম দ্বারা অপারেটেড সবুজদ্বীপ ট্যুরিজম প্রপার্টিতে। কলকাতা থেকে ঠিক 1.5 ঘন্টা দূরে এই জায়গাটির অবস্থান। এটা একটা নির্জন দ্বীপ, এর আশপাশে কিচ্ছু নেই। হুগলি নদীর ওপর অবস্থান এই দ্বীপটির। এই দ্বীপে এত সুন্দর একটা ট্যুরিজম প্রপার্টি, থাকার জন্য এরকম দারুণ কটেজ আছে, 4 বেলা ভালো খাবার দাবার পাবেন এবং সব থেকে বড় কথা কোনো সিজনাল সার্জ নেই। অফ সিজনেও যা দাম, অন সিজনেও তাই দাম। খাবারের রেট বেশ রিজনেবল এবং সব থেকে বড় কথা যেটা, যাদের হাতে ছুটি কম এবং বাজেট কোনো কারণে কম, তারাও কিন্তু অনায়াসে পরিবারের সঙ্গে একদিনের ছুটি ম্যানেজ করলেই এখানে আসা সম্ভব। কলকাতা থেকে ঠিক কিভাবে এসে পৌঁছবেন, আশপাশে আর কি বা দেখবার আছে, এখানে রুমের কি ক্যাটাগরিজ, খাবারের স্বাদ কেমন এবং বাকি অন্যান্য সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করব আজকের এই ব্লগটায়। ব্লগটা শেষ পর্যন্ত দেখে যদি এনজয় করেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি যাচ্ছি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। এখন কল্যাণী এক্সপ্রেসওয়ের অবস্থা তৃষাকে সামনে দেখাতে বলবো। আমরা এর আগের বারও যখন মায়াপুর গেছিলাম তখনও দেখিয়েছিলাম, দারুণ কন্ডিশন এখন। ওই বিরাটি থেকে শুরু 3-4 কিলোমিটার বাদে তারপর গোটা রাস্তাটা একদম বাটার স্মুথ। তো আজকে আমাদের যেখানে গন্তব্য সেটা হচ্ছে সোমরা বাজারের কাছে একটি জায়গা। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা প্রথমে এখান থেকে যাব কল্যাণী, তারপর সেখান থেকে STKK রোড ধরে আমরা এগোবো হচ্ছে সোমরা বাজারের দিকে। আমরা যে গন্তব্যটিতে যাব সেখানে অব্দি ডিরেক্ট গাড়ি নিয়ে যাওয়া যায় না, তো আমাদের একটা কার পার্কিং এর লোকেশন পাঠানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের তরফ থেকে। তো সেটা অব্দি আপাতত যাচ্ছি। যে জাংশনটা অব্দি আমাদের যাওয়ার কথা আর কি, সেটার নাম হচ্ছে কলোরা বাজার এবং জিপ স্ট্যান্ড আর কি। তো ওই দিকটায় আমি আগে কখনো যাইনি, দেখা যাক রাস্তা কিরকম হয়। কল্যাণী অব্দি তো এরকম ভালো রাস্তা অবশ্যই, তারপরেরটা নিয়ে আগ্রহ আছে STKK রোডের কি অবস্থা। ওই দিকটায় আমরা যাব, ওখানে আবার কার পার্কিং এ গাড়ি রেখে তারপর পরের অংশ যে জার্নি সেটা আমরা কভার করব। আচ্ছা, আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে মূল কল্যাণী শহর ধরে খানিক এগিয়ে এবার যাচ্ছি হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর দিকে। এই আমরা প্রবেশ করছি হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুতে। এই দেখুন বাঁ দিকটা দেখছি আবার একটা ব্রিজের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে নদীর উপর। STKK রোড, অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ সপ্তগ্রাম ত্রিবেণী কাটোয়া রোড। এটাকে অনেকে আপনারা স্টেট হাইওয়ে 6 হিসেবেও চেনেন। আমার মামার বাড়ি যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটা এখন আমরা ব্যবহার করে থাকি। আমাদের এই যে জাংশনটা দেখলেন, যেখান থেকে STKK রোডে আমরা এন্টার করলাম, সেখান থেকে লেস দেন 40 কিলোমিটার্স কিন্তু কালনা। অনেকে যারা এই সবুজদ্বীপ ট্যুরিজম প্রপার্টিতে আসেন তারা কিন্তু সাইট সিইং করতে বা দিনের দিন ঘুরে দেখার জন্য
কালনাতেও যান, কালনা, কাটোয়া, নবদ্বীপ, আপনারা সমস্তটাই এই সবুজদ্বীপ ট্যুরিজম প্রপার্টিতে 2 নাইট 3 ডেজ যদি থাকেন অনায়াসে সাইট সিইং হিসেবে ঘুরে দেখে নেওয়া যায়। আচ্ছা, এই হচ্ছে কলোরার মোড়। আমাদের কিন্তু ওখানের যেটা পার্কিং WBTDCL এ ওনারা এইখান থেকে ঢুকতে বলেছিল। কলোরা বাজারের এই মোড়টা থেকে ভিতরে ঢুকে যাওয়ার পর এই রাস্তাগুলো এই জন্যই দেখিয়ে রাখছি যাতে আপনাদের একটা মেন্টাল প্রিপারেশন থাকে যে কোন রাস্তা দিয়ে আপনাদের ড্রাইভ করতে হবে। আমার যেহেতু খুব ছোট গাড়ি, তাই আমার এই ন্যারো স্ট্রেচগুলোতেও ড্রাইভ করতে কোনো অসুবিধা হয়নি এবং STKK রোড থেকেই কিন্তু WBTDCL এর দ্বারাই মনে হলো প্রচুর পথ নির্দেশিকা ইনস্টল করা, যাতে আপনারা কাউকে ফোন না করলেও সরাসরি পার্কিং অবধি যেতে পারেন। সবুজদ্বীপের অফিসিয়াল পার্কিং, এখানে প্রতি রাত্রি নিজেদের গাড়ি রাখবার জন্য 200 টাকা অ্যাডিশনাল দিতে হয়। এখানে কিছু কাভার্ড পার্কিং আছে, কিছু ওপেন পার্কিং আছে, আবার এখান থেকে ঘাট অবধি যাওয়ার জন্য টোটো আছে। এই রকম কিছুটা পার্কিং যে খুব ভালো অবস্থায় তা নয়, পাশাপাশি 3টে গাড়ি দাঁড়ালেও কিন্তু একটার সাথে একটায় খুব বেশি যে স্পেস আছে সেরকম নয়। আসার রাস্তাটা একটু দেখিয়ে দিই। আসার রাস্তাটা খুব একটা কিছু সমস্যাজনক নয়। এইটা একটা ছোট্ট গ্রামীণ রাস্তা, কিন্তু এই যে মুখটা অবধি, যেখান থেকে এই সামান্য ধরুন 20-30 মিটার ভিতরে ঢোকা, এইটুকুই গ্রামীণ রাস্তা। বাকিটা কিন্তু আবার বেশ চওড়া পিচের রাস্তা। সামনে তো দেখছি বড় অ্যাপার্টমেন্ট আছে। কলোরা বাজার থেকে এই মুখটা অবধি আসতে 2 কিলোমিটার নিল, তো অসুবিধার কিছুই নেই। এখানে অবধি দেখতেই পাচ্ছেন বেশ চওড়া পরিষ্কার রাস্তা, বড় রাস্তা, গাড়ি ঢোকানো, বার করানো, ঘোরানো, কোথাও কিছু অসুবিধে নেই। আমার এটাই অবাক লাগছে যে ওনারা এই সব জায়গায় পার্কিংটা চুজ না করে হঠাৎ এরকম একটা গ্রামের রাস্তার মধ্যে কেন পার্কিংটা নিল। এখানে এত জায়গা ছিল যে কোনো একটা বাড়ির সঙ্গে কোলাবোরেট করলে মানুষের গাড়ি ঢোকানো বেরোনোটা অনেক ইজি হতো। এই যে পার্কিংয়ে আমরা গাড়ি ছেড়ে দিলাম, যদি 10:30টার আগে এখানে এসে পৌঁছতে পারেন তাহলে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা নিজস্ব বোট আছে, সে আপনাকে মানে ওই WBTDCL এর যেটা সবুজদ্বীপের জেটি সেই অবধি নিয়ে যাবে। যদি কোনো কারণে ফেল করেন তাহলে কিন্তু নিজের পকেট থেকে 400 টাকা দিয়ে একটা প্রাইভেট বোট রিজার্ভ করে যেতে হবে। আর অন্য কোনো অল্টারনেটিভ অপশান নেই। যেরকম দেখালামই, এই পার্কিংয়ে গাড়ি ছেড়ে যেতে হচ্ছে, ওইখান অবধি যাবেও না, এটাই স্বাভাবিক, কারণ ওটা একটা দ্বীপ। এই টোটোটা আমাদের আবার ওই জেটিটা অবধি নিয়ে যাবে, যেখান থেকে আবার সবুজদ্বীপ যাওয়ার আমরা নৌকা পাবো। তো চলুন যাওয়া যাক। বেশি দূর নয়, 1 কিলোমিটার মতো হবে এখান থেকে। এই হচ্ছে সবুজদ্বীপের নৌকার ঘাট। দেখুন গ্রামের মধ্যে। আমার যেটা আরো অবাক লাগছে যে এই রাস্তাটা গোটাটাই ভালো। এইখানে যদি গাড়িগুলোকে পার্কিং করাতো মানুষের কত সুবিধে হতো, ফালতু হাঁটতে হতো না, টোটোর ওপর ডিপেন্ডেন্সি ছিল না। এই যে টোটো আমাদের নিয়ে এলো পার্কিং থেকে এই অবধি, সেটা আবার 50 রুপিস, তার মানে 250 টাকা আপনাদের আনুমানিক একটা খরচ আছে। আর এখানে না লোকাল 4-5টা পুরনো মন্দির আছে, সেটা আবার সাইট সিইং করলে বলছিলেন ওনারা 200 টাকা মতো নেয়। এইরকম রাস্তা। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের নৌকা, মাথায় ছাউনি দেওয়া, তো গরমকালে এলেও কষ্ট নেই। আর এই প্ল্যাঙ্ক দিয়ে উঠতে হবে। এই হচ্ছে সবুজদ্বীপের জেটি। ভালো ব্যবস্থাপনা, কোনো অসুবিধা হয়নি। আমরা ঠিক 11:05 নাগাদ স্টার্ট দিয়েছিলাম, 11:20 মধ্যে এখানে পৌঁছে গেছি। ও এখানে আবার চা বিক্রি হচ্ছে। ও টাপড়ি, ছোট চায় কি টাপড়ি। এখানে টুকটাক স্ন্যাক্স, চা, কফি, জলের বোতল সবই আছে। হ্যাঁ, আর একদম হুগলি নদীর ধারেই এই দোকানটি। আচ্ছা, সবুজদ্বীপ তো ধরুন আজকের নয়, এখানে বহুদিন ধরেই মানুষ আসা যাওয়া করেন। মূলত এটা একটা পিকনিক স্পট ছিল, তো সেটার অ্যাসপেক্টটা বা সেটার যে স্পেশালিটিটা সেটা অনেকটা কমে এসছে এখন। বুঝতেই পারছেন যে এক্ষেত্রে এখন আর ওই ভিড়টা নেই বা ওই ক্রাউডটা নেই। একটা শনিবার হওয়া সত্ত্বেও
এটা শীতের শনিবার হওয়া সত্ত্বেও অন্য কোনো লোক চোখেই পড়ছে না। এখন মূলত যে ভিড়টা সেটা সবটাই কিন্তু এই ট্যুরিজম প্রপার্টিটাকে ঘিরে। এই জেটিটা যেখানে আমরা নামলাম, এই সামান্য রাস্তাটুকু হেঁটে এসে কিন্তু এই এন্ট্রি হচ্ছে ট্যুরিজম প্রপার্টিটার ভিতর। আচ্ছা, ফার্স্ট ইমপ্রেশন যেটা, চারিদিকে উঁচু উঁচু গাছপালা, সবুজে ভরা, ফ্রেশ হাওয়া একদম। এবং এই যে গোটা চত্বরটা যেটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, গোটাটাই কিন্তু পেভড, কোথাও কোনো মানে অসুবিধা হচ্ছে না হাঁটাচলা করতে। আর এই দাদাকে ধন্যবাদ, উনি দেখছিলেন আমি শ্যুট করতে করতে যাচ্ছি, তো উনি নিজেই কিন্তু ব্যাগটা চেয়ে নিলেন, বললো আমি রিসেপশন অবধি ছেড়ে আসছি। আর সব থেকে যেটা বড় ব্যাপার, এটা আমি যদি ভুল না করি প্রায় বোধহয় 92 একর্স। ঢুকেই যেটা প্রথমে দেখতে পাচ্ছি, ডান দিকে একটা চিলড্রেন্স পার্ক আছে, বেশ সুন্দর, আর বাঁদিকে একটা ওপেন অ্যাম্পি থিয়েটার। এই আমাদের ডান দিক বরাবর শুরু হয়ে গেল থাকার কটেজগুলো। এখানে ক্যাটাগরিজ আছে অবশ্যই, সব কটেজ একরকম নয়। আর এই বাঁদিকে হচ্ছে সম্ভবত ওনাদের রিসেপশন এরিয়াটা, চলুন সেদিকে যাই। এই হচ্ছে চেক ইন এরিয়া অ্যান্ড রিসেপশন। আচ্ছা, এখানের রুমের ক্যাটাগরি এবং কটা রুম সেই ব্যাপারটা বলে দিই। এখানে এই যে কটেজেস দেখছেন, এটা টোটালি 3টে ভাগে বিভক্ত। টোটাল কটেজ কাউন্ট হচ্ছে 7টা। আমরা যে কটেজগুলোয় উঠেছি, মানে সব থেকে সাধারণ মানের কটেজ, সেগুলো টোটাল 5টা আছে। এর বাদে সুইট ক্যাটাগরির 2টো কটেজ আছে, একটা একটা করে। একটির ভাড়া 3200 টাকা, একটির ভাড়া 4200 টাকা। আমাদের এই কটেজগুলোর ভাড়া হচ্ছে 2300 টাকা করে, জিএসটি বাদে। আর টোটালে এরকম সব মিলে 7টা কটেজ আছে। আচ্ছা, আমরা 2300 টাকা দামের 2টো কটেজ বুক করেছি। একটা এই কটেজটা পাশাপাশি আর কি, কটেজ নাম্বার 1 and 2। তো ওনারা একটা কম্পারেটিভলি যেটা বড় এই ক্যাটাগরির মধ্যে, সেটা অ্যালট করেছেন, আর একটা ইউজুয়াল সাইজের আর কি। তো ঘুরিয়ে দেখাবো সবকটাই। আমরা আপাতত এই কটেজটিতে যাচ্ছি। এটার ইন্টেরিয়ার্সটা আপনাদের একটু দেখাই। প্রত্যেকটা কটেজই কিন্তু মাটি থেকে একটু উঁচুতে। এখানে একটা পিলার দিয়ে হাইটটা বাড়ানো, তার কারণ আপনারা যে আন্দাজ করতে পারছেন একদম সঠিক। কখনো কখনো এই হুগলি নদীর জল বাড়লে কিন্তু এই প্রপার্টির অবধি, ভিতর অবধি জল আসে। এই হচ্ছে এখানে ফুলের গাছ, বেশ সুন্দর বাহারি ফুল, আর প্রচুর জায়গা। কটেজগুলো এত স্পেশিয়াস কি বলবো, যেরকম সুন্দর বারান্দা, পুরো টাইলস দিয়ে সাজানো বাইরেটা, এদিকে আবার জিনিস রাখবার জায়গা। আর এই হচ্ছে আর একটা কটেজ, এটাও আমাদেরই। এই পাশে একটা জিরাফ করা, আর এই পাশ দিয়ে হুগলি নদীর ভিউ, কি অপূর্ব এই জায়গাটা। আচ্ছা, এটা হচ্ছে রুম নাম্বার 101, এটা আমাদের অ্যালটেড হয়েছে। আপনাদের ভিতরটা একটু ঘুরিয়ে দেখায়। আচ্ছা, এই রুমটায় ঢুকে যে বিষয়টা না বললেই নয়, আপনারাও আন্দাজ করতে পারছেন, সেটা হচ্ছে রুমটা কত বড়, কতটা স্পেশিয়াস। আর পাখাটা তো আমার ঢুকেই চোখে পড়ছে, এত সুন্দর একটা ফ্যান। যাই হোক, ঘরটা ঘুরিয়ে দেখাই। এখানে একটা বিরাট মাপের বেড, কিং সাইজের বেড তো বটেই, তার থেকেও বোধহয় বড়। আর দুদিকে 2টো সাইড টেবিল আছে, একটা উপরে রিডিং লাইট, এখানে এসি, ফ্যান। এদিকে একটা বিরাট মাপের জানলা, যেটা থেকে বারান্দা এবং পাশের কটেজটা খুব সুন্দরভাবে দৃশ্যমান। বাইরে তো বসবার জায়গা আছেই, দেখিয়েছি। আর এদিকে বোধহয় আর একটা বেরোনোর জায়গা, এটা কি একটু পরে আপনাদের দেখে বলছি। এদিকে আছে একটা বড় সাইজের টিভি, ইন্টারকমের ফেসিলিটি আছে। এখানে কতগুলো বসবার জায়গা, টেবিল, চেয়ার, এগুলো দেখুন। এখানে একটা সেন্টার টেবিল, তাকে ঘিরে একটা বসবার জন্য সোফা, এদিকে একটা চেয়ার, এদিকে আরেকটা টেবিল, এবং এই টেবিলটিতে যেরকম সমস্ত ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতে হয়ে থাকে, একটা কিট ব্যাগ আছে, যার মধ্যে সমস্ত প্রয়োজনীয় জিনিস আপনারা পেয়ে যাবেন। জিনিস বলতে কি, টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু সব থাকে। তো বাড়ি থেকে কিছু আনবার প্রয়োজন পড়ে না। 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছেন, কাঁচের গ্লাস এবং কাঁচের কাপ আছে, অ্যাশট্রে আছে। এদিকে দেখছি একটা ফ্লাওয়ার ভাস, এদিকে ইলেকট্রিক কেটেলটা পর্যন্ত দিয়েছেন। এদিকে আবার একটা জানালা,
এবং এই জানলাটা থেকে বাইরে তাকালেই কিন্তু মন ভালো হয়ে যাবে। চারিদিকটা সবুজ আর সবুজ, আর কোনো কোলাহল নেই তো, মানে একদম নির্জন একটা দ্বীপ, তো কোনো রকম মানে কি বলবো বিশৃঙ্খলা, আওয়াজ, গাড়ির শব্দ কিচ্ছু পাবেন না। আর এই দিকে সম্ভবত একটা মিনি ফ্রিজের জায়গা, যেখানে মিনি ফ্রিজ নেই, জানি না অন্য ক্যাটাগরিগুলোয় আছে কিনা, এখানে চোখে পড়লো না। আর এই দিকে আবার আর একটা সেকশন দেখুন, এটা হচ্ছে আবার একটা ড্রেসিং এরিয়া। এখানে আয়না, এখানে ওয়ার্ড্রোব, আর এর পাশে হচ্ছে টয়লেটটা একটু দেখিয়ে দিই। টয়লেটটাও কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে, পরিষ্কার বেশ। এদিকে আছে হচ্ছে কোমোড, এদিকে ওয়াশ বেসিন, এদিকে একটা র্যাক, আলো টালো আছে, গিজার দেখছি ওপরে। এদিকটা এরকম অবস্থা কেন বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন পুড়ে গেছে দেখে। আর এখানে হচ্ছে বালতি, মগ, অন্য সমস্ত কিছু। বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, খুবই ভালো। আর এই যে দরজাটা বন্ধ ছিল, এই দরজাটা খুললে আবার একটা বারান্দার কানেকশন, এবং সব থেকে সুন্দর ব্যাপার যেটা মা আমাকে বলছে, এই হচ্ছে হুগলি নদীর ভিউ। এখান থেকে দেখুন, এই সামনে তাকালেই কিন্তু হুগলি নদী দেখা যাচ্ছে। কি সুন্দর যে এই বারান্দাটা, আর একটু দেখাই আপনাদের। এটাও কতটা জায়গা জুড়ে দেখুন, সামনে নানা রকম গাছ, আম গাছ বা অন্য নানা রকম গাছ তো দেখতেই পাচ্ছি। এই দিকটায় আবার দেখছি একটা দোলনা, ওই যে চিলড্রেন্স পার্কটা আর কি, এদিক দিয়েও দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর এই সোজা ওয়াকওয়েটা দিয়ে কিন্তু আমরা এসেছিলাম, ওই মুখটায় হচ্ছে সবুজ দ্বীপের এন্ট্রেন্সের গেটটা আর কি। এত খোলামেলা, এত সুন্দর, এত নিরিবিলি পরিবেশ, মানে এসে থেকেই ভালো লাগছে আমার। এখানে পা দিয়েই হয় না একটা জায়গার একটা পজিটিভ ভাইব আছে, এই জায়গাটা ঠিক সেরকম। এই ঘরটার আরেকটা যেটা বিরাট পজিটিভ আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে ঘরটার তো 3টে দিক খোলা, প্রচুর ন্যাচারাল লাইট আর হাওয়া ঢুকছে জানেন। মানে দিনের আলোয় এত ভালো লাগছে, মানে একটা সানি ব্রাইট ডে তো আজকে, মানে ঘরটা যেন একবারে ঝকঝক করছে। আর লাইটের যে ফিটিংস ব্যবহার হয়েছে, পাখা বলুন, হিতাচির এসি দেখছি, কোনো কার্পণ্য করা হয়নি, সব দিকে একবারে মানে দারুণ একটা রুম। এই ঘরগুলোর যা মাপ দেখলেন, কোনো আকারে কি ছোট মনে হলো? কেন বাড়তি পয়সা দেবেন? তো আমার মনে হয় 2300 টাকার ঘরটাই গুড এনাফ। এই যে রুম ট্যারিফ দিয়েছি আমরা, যে কজন অকিউপেন্ট আছে তাদের কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ইনক্লুডেড। এই যে আমরা রুমের ট্যারিফ দিয়েছি, 2300 টাকায় 2জন অ্যাডাল্ট থাকতে পারে। আমাদের যেরকম একটি ঘরে একজন বাড়তি অ্যাডাল্ট আছে, তো তার জন্য কিন্তু এক্সট্রা যে অকিউপেন্সি চার্জ সেটা দিতে হবে। সেটা ঠিক কত আমি কনফার্ম করে নিচে লিখে দেবো, ওটা ওই বুকিং স্লিপে লেখা থাকে, সম্ভবত 1000 টাকার আশপাশে একটা কিছু। আর আরেকটা যেটা ব্যাপার, এখানে বুকিং যখন করবেন অনলাইন থেকে, তখন কিন্তু ওনারা জিএসটিটা নেয় না। জিএসটিটা চেক আউটের সময় রিসেপশনে আলাদা করে পে করতে হয়। আপনি যখন অনলাইনে বুক করবেন, ওই 2300 টাকাটাই দিতে হবে। আরেকটা যেটা কটেজ, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটাও দাম 2300-ই র্যান্ডামলি অ্যালটেড হয়। তো এটার আয়তনটা একটু ছোট, মানে 2জন যারা থাকবেন তাদের জন্য ভালো। আমরা যেরকম ওই ঘরটিতে 3জন থাকবো, তো আমাদের ওই রুমটা পেয়ে সুবিধেই হলো আর কি। এই যে এইটা হচ্ছে নতুন রুমটা। 102 কটেজটা থেকে কিন্তু হুগলি নদীটা যেন আরো কাছ থেকে দেখা যাচ্ছে, এই রকম। এই 102 এর যেটা রুম, সেটার যেটা মূল তফাৎ আপনারা বুঝতেই পারছেন, যদিও বিরাট একটা আয়তনের তফাৎ নেই, তবে হ্যাঁ এই রুমটা কম্পারিটিভলি একটু ছোট, খাটটাও ছোট বা স্পেসটাও অনেকটা কম। তবে এই রুমটারও কিন্তু সমস্তটা ওই একই রকম, 3টে দিক খোলা, 3 দিকে বড় জানলা আছে, এবং এদিকেও একটা বারান্দা আছে। এই বারান্দাটা আরো ভালো লাগবে কারণ এখান থেকে নদীটা আরো কাছ থেকে দেখা যাচ্ছে। এই দেখুন, এখান থেকে একদম মানে বেরোলে, বাইরেটা দাঁড়ালেই কিন্তু একদম হুগলি নদীর ভিউ। অসাধারণ অসাধারণ। এই কটেজটা আরো ক্লোজ টু নেচার আর কি। রুমটারও কিন্তু এই অংশটা একই, এখানটা একটা ড্রেসিং এরিয়া, আয়না, ওয়ার্ড্রব, আর এই দিকে হচ্ছে টয়লেটটার মাপটাও কম বেশি একই রকম। যেটাই পাবেন মূলত বলার কথা, কোনোটাতেই ঠকে যাওয়ার ব্যাপার কিছু নেই। এবার আপনাদের প্রেফারেন্স, আমাদের 3জন থাকবার জন্য এই ঘরটা আর একটু বড় সড়ো দরকার ছিল, তাই পেয়েছি। এই ঘরটাও গুড এনাফ। আর এখানে রুমগুলোয় কিন্তু ওয়াইফাই কাজ করে না, এটা আপনাদের জেনেই আসতে হবে। জিও এয়ারটেল মোটামুটি ঠিকঠাকই চলছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর
পেট ফ্রেন্ডলি নয় এই জায়গাটা, আনফর্চুনেট হলেও এটাই সত্যি। সম্ভবত কোনো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি কিন্তু পেট ফ্রেন্ডলি নয়, তাই সেটা একটা নেগেটিভ দিক। যারা ড্রাইভারদের নিয়ে আসছেন, ড্রাইভারদের থাকবার ব্যবস্থা আছে ডরমিটারিতে। শুধু থাকার জন্য একদিনের খরচ ডরমিটরি রুমে হচ্ছে 560 রুপিস করে। তো এই ছিল মূলত তথ্য। লাঞ্চ ওনারা আগের দিন ফোন করে জেনে নেয় যে কি খাবেন। এখানে কিন্তু যা চাইবেন তাই খেতে পারবেন এই ব্যাপারটা নয়। যেরকম আমি কালকে বলেছিলাম যে একটা ফিশ থালি আমরা নিয়েছি, তো সেখানে যদি পাবদা মাছ করা যায়, তো বললো ওনারা আজকে যেরকম জোগাড় করতে পারেনি। তো বুঝতেই পারছেন একটা নির্জন জায়গা, তো সব কিছুর মানে জোগানটা সবসময় থাকে না। তো আপনাদের যেটা চাই যদি আগের দিন বলে দেন তবু একটা অ্যারেঞ্জ করার সুযোগ থাকে। দিনের দিন এসে বললে কিন্তু ওই চিকেন থালি, ফিশ থালি বা ভেজ থালি এই বা এগ থালি এই কিন্তু মূলত লাঞ্চ বা ডিনারের অপশন। রাত্রিরে চিকেন মাটন থাকে, বিকেলে হয়তো চিকেন পকোড়া বা ফিশের কোনো আইটেম স্ন্যাক্স হিসেবে নিতে পারেন। তবে ধরুন অন্য যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি, সে শান্তিনিকেতন বলুন বা ব্যারাকপুর বলুন, সেখানে খাওয়াটা একটা বিরাট হাইলাইট। এখানে কিন্তু সেই ব্যাপারটা নয়, বুঝতেই পারছেন। হ্যাঁ, মানে ফর দ্য লোকেশন সেটাই স্বাভাবিক। এখানে ওনারা যে বাজার বা জোগান করে রাখেন সেটা দিয়েই রান্না হয় সারাটা দিন। তো যখন যেটা চাইবেন পেয়ে যাবেন এই ব্যাপারটা নয়। আর ওই টুকটাক কোল্ড ড্রিঙ্কস, চিপস, জলের বোতল ওই যে ঘাটের পাশেই যে দোকানটা, যেটির পাশেই যে দোকানটা, সেখানে আপনারা পেয়ে যাবেন, তো অসুবিধা হবে না। আরেকটাও জিনিস বোধহয় কম বেশি আপনারা আমার ভিডিও দেখতে দেখতে এতদিনে জেনে গেছেন, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে যে কটাই প্রপার্টি আছে সেখানে যদি সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে আসেন এবং সেটা কোনো পাবলিক হলিডে না হয়, তাহলে যদি আপনি সিনিয়র সিটিজেন হন বা মানে আপনি সিঙ্গেল অকুপেন্সির হিসেবে আসেন, মানে সোলো ট্রাভেলার হন, তাহলে একটা 10% ডিসকাউন্ট থাকে অন দ্য রুম ট্যারিফ। কথার কথা বলছি, আমাদের এই যে 2300 টাকার ঘর সেটা কিন্তু আপনি পাবেন হচ্ছে 2070-তে। সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে আসতে হবে। আর এর বাদেও সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে যারা ক্যান্সার পেশেন্টস তারাও কিন্তু 10% একটা ডিসকাউন্ট পাবেন। তবে আমি মন থেকে চাই যেন কারুর কোনোদিন এই ডিসকাউন্টটার প্রয়োজন না পড়ে। এসে স্ন্যাক্সের জন্য জিজ্ঞেস করছিলাম কি পাওয়া যেতে পারে, তো ওনারা যাই হোক মানে লিমিটেড রিসোর্সের মধ্যেও এই আমাদের 2 প্লেট কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছেন। তো থ্যাঙ্কস ফর দ্যাট। যেরকম বলছিলাম যা চাইবেন তাই তো পাবেন না, অন্য জায়গা হলে হয়তো ফিশ ফ্রাই খেতাম বা কিছু খেতাম, এখানে আপাতত এইটুকুই পাওয়া গেছে। কেমন রে স্বাদ? ভালো। এই রে তাহলে আর কি। এই যে ডান দিকের বিল্ডিংটা এটা হচ্ছে ওনাদের ডাইনিং রুম, এই বাঁ দিকে ছিল রিসেপশন। ওখানেই যাচ্ছি এবার। আমাদের 1:30 নাগাদই চলে যেতে বলেছিলেন, আমাদের যেতে যেতে 2টো বেজে গেল। আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। সব থেকে যেটা ভালো লাগলো যে আমাদের চয়েসেসগুলো ওনারা অনার করতে পেরেছে। কিন্তু কালকেই ফোনে বলেছিলাম যে 2টো থালি এমন হবে ভেজের ওপরেও পেঁয়াজ রসুন ছাড়া, তো সেটাও দেখলাম ওনারা করে দিতে পেরেছেন, যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস টু দি ম্যানেজমেন্ট। খাবার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অন্য যেখানে যেরকম খান একই রকম, স্বাদেরও কোনো তারতম্য বুঝিনি। আমার তো ভালো লাগে। আবার একটা শ্রেণীর মানুষের কিন্তু আবার এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের খাবার একদম ভালোও লাগে না, তারা বলেন খুব সাধারণ মানের খাবার। আমি আবার এটার সঙ্গে ইউজ টু, আমি বিভিন্ন জায়গায় খেয়েছি, আমার ভীষণ ভালো লাগে। একদম ঘরোয়া লাইট রান্না, আমার স্বাদে বলুন বা ঠিক পরিমাণও এতটাই ওনারা দেন থালিতে যেটা নষ্ট হয় না। তো সমস্ত দিক থেকে ভালো। আমরা ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি 3টে খেয়েই স্যাটিসফাইড। রাত্রিবেলা কিন্তু আবার থালির সিস্টেমটা এখানে নেই, আলা কার্টেতে অর্ডার দিয়ে আপনারা যা ইচ্ছে খেতে পারেন, সে মাছ হোক, চিকেন হোক, মাটন হোক, সেই চয়েসটা ওপেন থাকে। আবার ইভিনিং স্ন্যাক্স এবং ডিনারের অর্ডার ওনারা কিন্তু এই লাঞ্চের সময়তেই নিয়ে নিলেন। বুঝতে পারছি ওনাদের একটা প্রেশার থাকে আর কি, যে খাবার মজুত করে রাখা। আচ্ছা, আমি তো আমার খাবার অভিজ্ঞতা বললাম, বাকিদের থেকেও জানবো কেমন লাগলো খেয়ে। তোমাদের ভেজ থালি কেমন ছিল? খুব ভালো ছিল। কি কি দিয়েছিল? ছিল বেগুন ভাজা ছিল, আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাখা, স্যালাড ছিল,
আলু ঝিঙে দিয়ে পোস্ত, আর আলু কপির একটা তরকারি, চালতার চাটনি, পাঁপড় ভাজা আর একটা মিষ্টি। বাহ, আর তোমার মাছ ভালো ছিল? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মাছ। মাছ কি এক টুকরো দিয়েছিল? এক পিস। খেয়ে কেমন লাগলো? ভালো ছিল মাছের স্বাদ? আর একদম সেটাই। আর তৃষার চিকেনের থালির কি অভিজ্ঞতা? ভালোই ছিল, আমি আর তুমি একই খেয়েছি। হ্যাঁ, চিকেনের স্বাদও খুব ভালো ছিল। চিকেনের স্বাদও ভালোই ছিল, আর হালকা রান্না এখানে বেশ। সেটাই। যাই হোক, এই ছিল মোটের ওপর গল্প। এবার আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে এখানে একটা ওই সানসেট রাইড ওনারা দেখতে নিয়ে যায়। তো সেই সানসেট রাইডের জন্য সকালে যখন চেক ইন করবেন, যদি ম্যানেজার বাবুকে বলে রাখেন, উনি আপনাদের জন্য কি বলবো একটা স্লট রিজার্ভ করে রাখবেন। যে নৌকাগুলো আমাদের আনলো আর কি এই জেটি অবধি, সেই নৌকাগুলোই আবার ঘোরায়। আর একটা জিনিস বলেই রাখি, যদি টাইম মতো বুকিং না করেন, স্পেশালি শনিবার চেক ইন রোববার চেক আউট, এই যে দিনটা, এটায় ঘর পাওয়া প্রায় নেক্সট টু ইম্পসিবল। এমনিও রুম কাউন্ট খুব একটা বেশি নয়, মাত্র 7টা রুম। বেশিরভাগ সময় সোল্ড আউট থাকে। রবি টু সোমটা তবু পেতে পারেন, শনিতে চেক ইন রবিতে চেক আউটটা প্রায় পাওয়াই যায় না। তো সম্ভবত 4 মাস আগে থেকে বুক করা যায়, 120 ডেজ অ্যাডভান্স বুকিং থাকে। তো আপনাদের যে উইকেন্ডটা ইচ্ছে আর কি, সেই অনুযায়ী আগে থেকে অনলাইনের যেটা ওনাদের পোর্টাল, সেখান থেকে বুকিং করে নিন। স্পট বুকিংও হয়, তবে সেটা এই প্রপার্টির ক্ষেত্রে একেবারেই সাজেস্টেড নয়। যে ওয়েবসাইটটি থেকে বুক হয় সেখানে লিঙ্ক আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আমরা এবার যাচ্ছি হচ্ছে এই সানসেট বোট রাইডটা এক্সপিরিয়েন্স করতে। আমাদের 4:30-র মধ্যে সবুজ দ্বীপের জেটি ঘাটে চলে যেতে বলেছে। আশপাশটা যে এখন কি সুন্দর লাগছে কি বলবো। এই সারাদিনে আমি সবসময় মনে করি ছবি তোলা হোক, ঘোরার জন্য এটা একদম আদর্শ সময়। এই যে বিকেল 4টে থেকে 5টা থেকে 5:30 অবধি। এই হচ্ছে সবুজ দ্বীপের জেটি ঘাট। আপনারা সকালেও দেখেছেন, আমরা এখানেই এসে নেমেছিলাম। এই বাঁদিকেই একটি চায়ের দোকান, একে ঘিরেই এখানের ইকোনমিক্স। এই সানসেট বোট রাইডটা একটা অ্যাবসলিউট রেকমেন্ডেশন। দারুণ লাগছে। পরন্ত বিকেলবেলা এরকম নদীর স্বচ্ছ হাওয়া, আশপাশটা সবুজের ঘনঘটা, প্রচুর পাখি দেখতে পারবেন। এবং সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে যে আজকে আমরা প্রায় যতজন বোর্ডার আর কি আছি, এই নৌকাটিতে প্রায় সবাই আছেন। দেখুন একদম মানে প্যাকড আপ টু দি কোর যাকে বলে ইংলিশে, ভর্তি লোকজন। এই গাছটায় শয়ে শয়ে পাখি। সন্ধেবেলায় বোট রাইডটা কমপ্লিট করে ফিরে আসবার পরে এখানে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ। চারিদিকটা হচ্ছে শুধু পাখির কলরব। আমি যখন কথা বলছি, হুট করে যদি আমি জাস্ট 2 সেকেন্ড পজ নিই, শুধুই পাখির আওয়াজ শুনতে পারবেন। শুনুন, কি অপূর্ব না? আর এই পিছনের যে ছোট্ট দোকানটা, এনাদের ইলেকট্রিসিটিও নেই যেটুকু দেখলাম। একটা মোমবাতি জেলে ব্যবসা করছেন। এখানে সবাই এখন চা কফি খাচ্ছে। প্রায় যে কজন নৌকায় ছিল সবাই এখানে এসছে চা কফি খেতে। এক সময় জানেন এটা খুব একটা থ্রাইভিং পিকনিক স্পট ছিল।
খারাপ লাগে এনাদের এখন মানে ওই রমরমা ব্যবসাটা একদমই মানে ম্রিয়মান আর কি। হয়তো এই দিনে সামান্য যেটুকু বিক্রি বাট্টা, এই স্টাফেরা এসে চা কফি খায়, কি টুকটাক ম্যাগি, ডিমের অমলেট, এইটুকুই। ভাবুন মানুষের জীবনে কীরকম পরিবর্তন ঘটে। কি ভালো লাগছে দেখুন, আলো জ্বলে যাওয়ার পর ক্যাম্পাসটা একদম গেট থেকে শুরু করে গোটা এই যে ওয়াকওয়েটা, নতুন দেখলাম এই লাইটগুলো ইনস্টল করেছেন ওনারা, অসাধারণ লাগছে। দেখুন আমরা অর্ডার দিয়েছিলাম এখান থেকে ইভিনিং স্ন্যাক্স হিসেবে এই চিকেন পকোড়া, আর ওইদিকে আছে ভেজ পকোড়া। একটা প্লেটে কটা পিস? 8টা বোধহয়। 8টা না? 4 4 8। খেয়ে দেখ তো কেমন। ভালো, খারাপ না, এভারেজ না? ঘড়িতে বাজে রাত 9:30। এখানে ডাইনিং টাইম রাত 10টা অবধি লাস্ট। ওনারা রিকোয়েস্ট করেছিল যে 9:30টার মধ্যেই চলে যেতে। ডিনারও অ্যাজ ইউজুয়াল ভীষণ ভালো ছিল। এত একটা ফুলফিলিং এক্সপিরিয়েন্স অনেক দিন পর হলো। মানে একটা রিসর্ট, মানে নিখুঁত তো একেবারেই নয়, আমি যেরকম সবসময় বলি যে এমন কোনো জায়গাই নেই যেখানে সমস্ত কিছু ভালো। এখানেও ল্যাক অফ মেনটেনেন্সটা একটা প্রবলেম। মানে ওনারা যেটা বানিয়েছিল সেটা যদি ধরে রাখতো তাহলে এর থেকেও বোধহয় আরও ভালো লাগতো। মানে একটা ইউজুয়াল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির যা স্ট্যান্ডার্ড, তার থেকে এটা কিন্তু অনেকটা বেটার একটা প্রপার্টি। যাই হোক, এখনও যেটুকু অবশিষ্ট আছে সেটাও মানে মানুষকে মানে ভালো লাগানোর জন্য যথেষ্ট। আমাদের ডিনারে যা সমস্ত পদ আপনাদের দেখালাম প্রতিটারই মানে স্বাদ খুব ভালো লেগেছে, খুব ঘরোয়া রান্নাবান্না। এই আর কি, আজকের দিনটা এখানেই শেষ। কালকে আবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেটা দেখাবো। গুড মর্নিং এভরিবডি। সবুজদ্বীপ ট্যুরিজম প্রপার্টিতে দ্বিতীয় দিন। কালকে এত এনজয় করেছি, এত ভালো লেগেছে এখানের পরিবেশ। আজকে সকালেও যখন ঘুম ভাঙে, পাখির কলরবেই ঘুম ভাঙে। সেই ভোর 5টা থেকে বোধহয় কয়েক হাজার পাখির ডাক শুনতে পাচ্ছি। এখনও আশপাশে মানে কান পাতলে শোনা যাচ্ছে। একদমই মানে কি বলবো, পিন ড্রপ সাইলেন্স থাকে রাত্রে। এই জায়গাটার এতটা পিসফুল হওয়ার কারণ যেটা, বা এতটা পলিউশন ফ্রি থাকার কারণ হচ্ছে এই আশপাশ দিয়ে তো গাড়ি ঘোড়া চলবার কোনো উপায় নেই। যে কেউ চাইলেই এখানে এসে পৌঁছতেও পারবে না। তো অনেকগুলো পজিটিভস আছে আর কি। সব মিলিয়ে খুব খুব ভালো লেগেছে। এবং এখনও যখন কথা বলছি দেখুন না, ঠান্ডা তো আছেই, প্লাস এত রকম পাখির শব্দ, দারুণ লাগছে। ভীষণ ভীষণ ফ্রেশ এবং মানে কি বলবো, একটা পিসফুল মর্নিং। আচ্ছা, এইখানে এই যে সাইকেল দেখতে পাচ্ছেন প্রেমাইসেসের মধ্যে চালাতে পারেন, আমার বাবাও চালাচ্ছে। এগুলো 150 টাকা প্রতি ঘন্টা। অনেক বড় জায়গা তো, সেটা ঘুরে দেখবার জন্য সাইকেলটা খুব ভালো জিনিস হতে পারে। আমরা এসছি ব্রেকফাস্ট টেবিলে। যেরকম আপনাদের বলছিলাম, আমরা আজকে এই পুরি সবজিটাই নিয়েছি মূলত। কি কি আছে আপনাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, এখানে ব্রেকফাস্টে মানে একটা স্ট্যান্ডার্ড WBTDCL এর ব্রেকফাস্ট, এটা সমস্ত প্রপার্টিতেই একই রকম থাকে। পুরি, এখানে একটা আলুর তরকারি, এদিকে আছে এখন যেহেতু সিজনাল মিষ্টি, এই গুড়ের রসগোল্লা আছে, এবং প্রত্যেকের খাবার মতো কিন্তু ওনারা এরকম কলা দেয়।
ডিম তো থাকলে ডিম হ্যাঁ, আর ডিমের আইটেম থাকে, অমলেটও থাকে বোধহয়, ওনারা কালকে জিজ্ঞেস ডিম করেছিলেন। খেলে হ্যাঁ, অমলেট বা সেদ্ধ সেদ্ধ বা অমলেট এটা আপনারা নিতে পারেন। তো এই কিন্তু মূলত প্ল্যাটার, একজনের খাবার জন্য যথেষ্ট। এরকম আমরা যেহেতু 5 জন আছি, 5 জনের 5টা প্লেট। তৃষা বোধহয় ব্রেড বাটার বলেছিল, সেটা অনার করতে পারেনি ওনারা, আর কিছু করার নেই। এবারই ভিডিও শেষ পর্যায়ে পৌঁছে গেছি। জাস্ট সাম পার্টিং ফাইনাল ওয়ার্ডস। বিলটা ক্লিয়ার করলাম। বিল যখন পেমেন্ট করবেন তখন প্রতিটি রুমের যা ভাড়া পড়ছে তার সঙ্গে 12% জিএসটি অ্যাড হবে। এক্সট্রা অকিউপেন্টের যে চার্জ, 3 জন একটা রুমে থাকলে 460 টাকা নিল। আমরা তো অ্যাডিশনাল কট নিইনি, কট ছাড়া বোধহয় 460 টাকা। ফুড বিল আপনাদের যা হবে, যা টোটাল অ্যামাউন্ট, তার উপর কিন্তু একটা আবার 5% জিএসটি নেয়। তো এই সর্বসাকুল্যে দেখলাম মোটামুটি আমাদের এই 4700 মতো অ্যাডিশনালি পে করতে হলো। সারাদিন যা যা খাবার খেয়েছি, টুকটাক জলের বোতল, চা, কফি, লাঞ্চ, ডিনার, অ্যাডেড যদি কিছু অর্ডার করে থাকি, সব মিলিয়ে 4700 মতো বাড়তি পড়লো। তো এটাই হিসেব। খাবারের দাম একটু বেশির দিকে অবশ্যই, যতটা কম ভাবছিলাম ততটাও নয়। যখন সাম আপ হচ্ছে দেখলাম বেশ খরচ সাপেক্ষই মনে হচ্ছে। তো ওই আর কি, আমি একটা আন্দাজে বলতে পারি, যদি 2টো রুমে 5 জন থাকেন, ধরে চলতে পারেন 1800 থেকে 2000 টাকা প্রতিজন প্রতিদিন খরচ হতে পারে এখানে, মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া করলে। এই ছিল আমার অভিজ্ঞতা। আজকে আপনাদের সঙ্গে ঠিক আমার যা হলো এই শেষ একটা দিন সবটাই তুলে ধরলাম। ওভারঅল আ ভেরি গুড প্লেস টু স্টে ইন, বারিং সাম মিনিমাল ইমপারফেকশনস, সেগুলো আশা করি ভবিষ্যতের দিন ওনারা শুধরে নেবেন। যদি কলকাতার কাছে, যেরকম বারবারই বলছি, কোথাও একদিন এসে থাকবার ইচ্ছে হয়, অবশ্যই এই জায়গাটিকে কনসিডার করতে পারেন। আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা দেখে যদি কিছু এনজয় করে থাকেন এবং ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেষ করে দেওয়ার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ইনস্টাগ্রামে একটা পেজ আছে ritam_roy, সেটাকেও ফলো করে রাখতে পারেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আসছি নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।